ডেঙ্গি জ্বরটা বেসিক্যালি শুরু হয় হচ্ছে গিয়ে ডেঙ্গি জীবাণুবাহিত যে মশা আছে, ডেঙ্গি ইডিসি জিপটি মশা, তার কামড় থেকে। ইডিসি জিপটি মশা কামড় দিলেই ডেঙ্গি হবে এমন কোনো কথা নেই, কিন্তু যদি সেই ইডিসি জিপটি মশা আপনাকে কামড় দেয়, যে ইডিসি জিপটি মশার মধ্যে ডেঙ্গির জীবাণুটা আছে, তাহলে আপনার ডেঙ্গি সংক্রমণ ঘটবে। ডেঙ্গির ইডিসি জিপটি যে মশাটা আছে, সেই মশাটা সাধারণত একজন ডেঙ্গি রোগীকে কামড়ানোর মাধ্যমে তার শরীরে এই ডেঙ্গির জীবাণুটাকে নিয়ে নেয়, এবং পরবর্তীতে যখন আরেকজন সুস্থ মানুষকে সে কামড়ায়, তখন সেই সুস্থ মানুষের শরীরে সে এই ইনফেকশনটাকে ছড়িয়ে দেয়, এবং ওই মানুষটারও এই ডেঙ্গি আক্রান্ত হয়ে ডেঙ্গি জ্বর তার দেখা দেয়। ডেঙ্গি জ্বর মূলত কয়েকটা লক্ষণের মাধ্যমে বোঝা যায়। একটা হচ্ছে ডেঙ্গি জ্বরের চার ধরনের ভাবে এটা প্রকাশ করতে পারে। প্রথমটা হচ্ছে কি আনডিফারেন্সিয়েটেড ডেঙ্গি ফিভার, অর্থাৎ যেখানটায় নাকি ডেঙ্গি জ্বরটাকে অন্য অন্য জ্বর থেকে পার্থক্য করা যায় না। দ্বিতীয়টা হচ্ছে কি ডেঙ্গি ক্লাসিক্যাল ফিভার, যেখানে সারা শরীরে ব্যথা এবং র্যাশ দিয়ে ডেঙ্গু জ্বর দেখা দেয়। এরপর হচ্ছে ডেঙ্গি হেমোরেজিক ফিভার, যেখানে নাকি ডেঙ্গু জ্বরের কারণে প্লেটলেট কাউন্ট কমে যায় এবং রক্তক্ষরণ হতে পারে। এবং সর্বোপরি ডেঙ্গি শক সিনড্রোম, যখন নাকি রক্তটাকে আমার রক্তনালীর মধ্যে ডেঙ্গি জ্বরের কারণে ধরে রাখতে অক্ষম হয় শরীর, এবং শরীরের প্রেশার ফল করে যায় এবং রোগী শকে চলে যায়। এখন একটি নতুন ধাপ এসছে যেটা আরও ভয়ঙ্কর, সেটাকে বলে এক্সপ্যান্ডেড ডেঙ্গি সিনড্রোম, যেখানে নাকি শরীরের জ্বর ছাড়াও অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে লিভার, কিডনি, ব্রেইনকে আক্রান্ত করে ফেলতে পারে এই জীবাণু, তখন সেটাকে বলে এক্সপ্যান্ডেড ডেঙ্গি ফিভার। ডেঙ্গি জ্বরটা 8-10টা সাময়িক জ্বরের মতো শুরু হলেও এটা ভয়াবহতার দিকে চলে যেতে পারে যদি না আমি প্রথম থেকে সতর্ক হই। সতর্কতাটা কি? সতর্কতা হলো জ্বরটা সাধারণত জ্বর এবং শরীর ব্যথা দিয়ে শুরু হয়। আমরা অনেকেই এই জ্বর হওয়ার সাথে সাথে ব্যথাটাকে প্রথমে প্রাধান্য দিই, কারণ এর আরেক নাম ব্রেকবোন ফিভার, অর্থাৎ এই জ্বরে সারা শরীরে প্রচণ্ড ব্যথা হয়। সো তখন আমরা কি করি, আমরা প্রথমে ব্যথানাশক খেয়ে ফেলি, কারণ আমাদের মূল সমস্যাটা হয়ে দাঁড়ায় জ্বরটার চেয়েও ব্যথাটা, এবং অনেকেই আমরা অন্য অন্য ডাক্তারের কাছে গিয়ে ব্যথার ওষুধ নিতে থাকি। প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে ডেঙ্গি জ্বরে কোনোভাবেই কোনো ব্যথানাশক বড়ি প্যারাসিটামল গ্রুপ ছাড়া সেবন করা যাবে না। তার কারণ হচ্ছে এই ব্যথানাশক বড়িগুলো প্লেটলেট কমিয়ে দিতে পারে, এই ব্যথানাশক বড়িগুলো প্রেশার কমিয়ে দিতে পারে, এবং এই ব্যথানাশক বড়িগুলো আমার কিডনিকে এফেক্ট করতে পারে, লিভারকে এফেক্ট করতে পারে, যেগুলো সবই ডেঙ্গি জ্বরে এফেক্টেড হতে পারে। সো আমাদের প্রথম মেসেজটা হলো আমার ব্যথা জ্বর সহ হলে সেই ব্যথায় ব্যথানাশক বড়ি প্যারাসিটামল গ্রুপ ছাড়া আমি সেবন করব না। দ্বিতীয়ত, এটা একটি ভাইরাস বাহিত রোগ। আমাদের শরীরে যে জীবাণুগুলো আক্রান্ত করে তার মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস আর ভাইরাস। ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কাজ করে, ভাইরাসের বিরুদ্ধে কোনো অ্যান্টিবায়োটিকের রোল নেই। সুতরাং আমি যদি এই পর্যায়ে কোনো অ্যান্টিবায়োটিক সেবন করি, সেটা আমার শরীরে কোনো কাজে আসবে না, এক। দ্বিতীয়ত, এই অ্যান্টিবায়োটিক যেটা আমি বিনা কারণে সেবন করলাম, সেটার বিরুদ্ধে যে জীবাণু আমার এক্সিস্টিং বডির মধ্যে আছে সে রেজিস্ট্যান্স ডেভেলপ করে ফেলবে। তৃতীয়ত, এই অ্যান্টিবায়োটিকগুলোর নিজস্ব কিছু সাইড এফেক্ট থাকে, সেগুলোতে আমি আক্রান্ত হতে পারি। সুতরাং আমাকে খেয়াল রাখতে হবে যে জ্বর হলেই এই সময় অ্যান্টিবায়োটিক না, আগে আমাকে জানতে হবে এটা কি ভাইরাস জনিত, ব্যাকটেরিয়া জনিত কিনা, তারপরে নিশ্চিত হওয়ার পরে অ্যান্টিবায়োটিক সেবন করা। এটা দ্বিতীয় মেসেজ যেটা আমাদের খেয়াল রাখতে হবে। তৃতীয়ত, ডেঙ্গি জ্বরে পানি শূন্যতা দেখা দেয়, রক্ত পানি ধরে রাখতে সক্ষম হয় না। সো এই জায়গাটায় প্রচুর পরিমাণে পানি সেবন করা, তরল খাবার সেবন করা, লিকুইড সেবন করা, এটা খুব 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 জরুরি। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে রিহাইড্রেশন, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ পানি আমাকে ডেঙ্গি জ্বরের খারাপ দিকগুলো থেকে বাঁচিয়ে রাখতে পারে। সুতরাং আমার হাতে যেটা আছে, সুতরাং আমি আগে সেটা করি, সেই অংশটাকে আমি সাবধান হই, এবং পরবর্তীতে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হই কোনো চিকিৎসা গ্রহণ করার আগে। আরও একটা প্রসঙ্গ থেকে যায় এই বিষয়ে আলাপ করতে গেলে, যে আমরা সবসময়ই একটা দ্বিধাহীনতায় ভুগি যে আমরা আসলে কোন সময়ে গিয়ে ডেঙ্গির রক্ত পরীক্ষাটা করব ডেঙ্গি জ্বরের জন্য। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে ডেঙ্গি জ্বর যখন আমাদের শরীরে জীবাণুটা ঢোকে, সেই সময় আমার শরীরে যে জীবাণুর অংশটা দেখা যায় তাকে বলে অ্যান্টিজেন। অ্যান্টিজেন অর্থাৎ জীবাণুটার একটা অংশ। সো আমি রক্ত পরীক্ষা করে সেই অংশটাকে দেখতে পারি, সেটাকে আমরা বলি হচ্ছে ডেঙ্গি NS1 অ্যান্টিজেন টেস্ট। এই টেস্টটা যখন আমরা করি, তখন এই টেস্টটার মাধ্যমে আমরা ধারণা করতে পারি ডেঙ্গি জ্বর রোগীটার আছে কি নাই। এইটা সাধারণত রক্তে থাকে হচ্ছে গিয়ে প্রথম দিন থেকে শুরু করে তৃতীয় চতুর্থ দিন, সর্বোচ্চ পঞ্চম দিন পর্যন্ত। অর্থাৎ ডেঙ্গি NS1 অ্যান্টিজেন বা অ্যান্টিজেন পরীক্ষাটা করা হবে প্রথম
দিন থেকে শুরু করে তৃতীয় চতুর্থ সর্বোচ্চ পঞ্চম দিন পর্যন্ত, এর পরবর্তীতে এটা রক্তে থাকে না। দ্বিতীয়ত, এই যে অ্যান্টিজেনটা আমার শরীরে ঢুকে, অর্থাৎ জীবাণুটা ঢুকে, তার বিরুদ্ধে আমার শরীরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে আমরা বলি ইমিউনোগ্লোবুলিনস। এই ইমিউনোগ্লোবুলিনটাকে আমরা আবার রক্তে মেজার করতে পারি। ইমিউনোগ্লোবুলিন দুই ধরনের, একটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম, মানে এইটার ক্ষেত্রে দুই ধরনের, সেটা ইমিউনোগ্লোবুলিন এম এবং ইমিউনোগ্লোবুলিন জি, এই দুটি আমরা মেজার করতে পারি। ইমিউনোগ্লোবুলিন এমটা হচ্ছে গিয়ে আমার শরীরে রক্তে দেখা দেয় জীবাণুটা প্রবেশের তৃতীয় চতুর্থ দিন থেকে 14তম দিন পর্যন্ত, সুতরাং 14 বা কখনো 21তম দিন পর্যন্ত। ফলে এই আইজিএম বা ইমিউনোগ্লোবুলিন এম পরীক্ষাটা আমাকে বলে দেয় চতুর্থ পঞ্চম দিন থেকে শুরু করে 21তম দিন পর্যন্ত যে আমার শরীরে ডেঙ্গি জীবাণু প্রবেশ করেছিল কিনা, কখনো 45 দিন পর্যন্ত দেখা যেতে পারে। কিন্তু ডেঙ্গি ইমিউনোগ্লোবুলিন জি যেটা, সেটা বোঝায় পূর্বে কখনো এই জীবাণু দ্বারা আমি আক্রান্ত হয়েছিলাম, সেটা ইমিডিয়েট যে জ্বরটা চলছে তাকে বুঝায় না। সুতরাং আমি ডেঙ্গি অ্যান্টিজেন পরীক্ষাটা করব হচ্ছে প্রথম দিন থেকে শুরু করে তৃতীয় চতুর্থ দিন সর্বোচ্চ পঞ্চম দিন। আমি ডেঙ্গি ইমিউনোগ্লোবিন বা আইজিএম পরীক্ষাটা করব হচ্ছে গিয়ে চতুর্থ পঞ্চম দিন থেকে শুরু করে ডেঙ্গির লক্ষণ থাকা পর্যন্ত, এই সময় পিরিয়ডের মধ্যে যে কোনো সময়। এই আইজিজি বা আইজিএম পরীক্ষাটা আবার হয় হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে র্যাপিড, একটা এলাইজা। র্যাপিডটা কখনো কখনো ক্রস রিয়াকশন করে, অর্থাৎ এটা সবসময় আপনাকে দেখাবেই এমন কোনো কথা নেই, আবার দেখালেও যেটা ডেঙ্গি তা না, এটা এলাইজা করলে কনফার্ম হওয়া যায়। আর ডেঙ্গি যে NS1 অ্যান্টিজেনটা, এইটা সবসময় পজিটিভ হবে তা কিন্তু না। ডেঙ্গি হওয়া সত্ত্বেও কিছু সেরোটাইপ আছে যাতে ডেঙ্গি NS1 অ্যান্টিজেন নেগেটিভ থাকতেও পারে। সুতরাং NS1 অ্যান্টিজেন নেগেটিভ থাকা মানে আপনার ডেঙ্গি না, তাও কিন্তু না। ধন্যবাদ।